সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাই চ্যানেল আয়ের প্রতিদিনের নিয়মিত আয়োজন রাউন্ড টেবিল পাওয়ার বাই স্বপ্ন দেখার জন্য। আয়োজনে পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা নওয়াদির। সেই সাথে আজ আমরা স্টুডিওতে আমাদের একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই জন্য আমন্ত্রণ জানিয়েছি তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে, যারা বাংলাদেশের জন্য দীর্ঘদিন সময় ধরে কাজ করে চলেছেন। তারা জাতীয় রাজনীতিতে যেমন ভূমিকা রাখছেন, তেমনি বলতে হয় যে তিনজন তিন দেশের প্রবাসী এবং তারা সেখানে বাংলাদেশকে তুলে ধরার জন্য কাজ করছেন। হ্যাঁ, আমাদের সাথে আমরা আজকে পেয়েছি গিয়াস আহমেদ, চেয়ারম্যান আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স। সেই সাথে তিনি নির্বাহী সদস্য, জাতীয় কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের আয়োজনে আমরা আরও পেয়েছি ফয়সাল আহমেদ চৌধুরী, রিজিওনাল ডিরেক্টর, বাংলাদেশি কানাডিয়ান, এবং সেই সাথে তিনি নির্বাহী সদস্য, জাতীয় কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের আয়োজনে আরও উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদরুর রহমান খান, চেয়ারম্যান IHM কলেজ মালয়েশিয়া এবং সভাপতি মালয়েশিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তিনজনকে অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আপনাদেরকে পেয়েছি, খুব ভালো লাগছে। এবং দর্শক, আমাদের তিনজন অতিথিকে নিয়ে আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব তা হলো প্রবাসী বাংলাদেশের ভাবমূর্তি। থাকবে নিশ্চয়ই আয়োজনের পুরো সময় জুড়ে। আমি প্রথমেই শুরু করতে চাই গিয়াস আহমেদ, আপনাকে দিয়ে। আমরা যেমনটি দেখছি যে আসলে 5ই অগস্ট 2024-এর বড় একটা পরিবর্তনের পরে সবখানেই প্রবাসী বাংলাদেশি যারা আছে তাদের মধ্যে একটা ভাবমূর্তির প্রশ্নটা বাংলাদেশ, সেটা আপনি কিভাবে আসলে দেখছেন এবং প্রবাসী এবং বাংলাদেশ মিলিয়ে সমীকরণটা আপনি কিভাবে মেলান? আসলে প্রথমে আমি আমাদের যে জাতীয় যে অভিভাবক, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, যিনি যে মৃত্যুবরণ করেছেন, সেই কারণে আমরা শোক প্রকাশ করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি। কারণ তার এই অকাল চলে যাওয়া জাতি একজন অভিভাবককে হারালো। তো সেই ক্ষেত্রে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বহির্বিশ্বে যে ভাবমূর্তি রেখেছেন, এটা কিন্তু একটা বাংলাদেশের জন্য একটা পজিটিভ সাইড। কারণ বাংলাদেশ যদি আপনার একটি গণতান্ত্রিক শক্তি না থাকে, গণতান্ত্রিক যদি এর সরকার না থাকে, বা একজন বলিষ্ঠ গণতান্ত্রিক লিডার না থাকে, এবং যদি স্বৈরশাসক থাকে, দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে দেশ, তাহলে কিন্তু আমরা যারা প্রবাসী আছি আমাদের কিন্তু ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। যেমন বিগত 15 বছর আমি ফ্যাসিস্ট সরকার যেভাবে লুটতরাজ করেছে, হত্যাযজ্ঞ করেছে, সংবাদপত্রের স্বাধীনতা থেকে মৌলিক অধিকার হরণ করেছে, বিদেশে এই টাকা বিদেশে পাচার করেছে। তো এগুলি কিন্তু বিদেশের আমরা আমেরিকা থাকি, আমাদের পত্রপত্রিকা কিন্তু মেইনস্ট্রিম পত্রপত্রিকা এগুলি আসে। যখনই এই বাংলাদেশের একটা খারাপ নিউজ যখন আমাদের ছেলেমেয়েরা দেখে বা আমাদের কলিগরা যখন দেখে, তখন কিন্তু আমাদের কিন্তু মান সম্মান নষ্ট হয়। সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কারণ রেমিটেন্স কিন্তু এই প্রবাসীদের রেমিটেন্সেই বাংলাদেশের অর্থনীতি এখন চলছে। তো সেই ক্ষেত্রে প্রবাসীরা যদি আপনার ভালো থাকে, বাংলাদেশ ভালো থাকবে। আর প্রবাসীরা ভালো থাকবে কখন? যখন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। সেই কারণে আমরা কিন্তু সবসময় বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে সারা বিশ্বে আমাদের যে কাজ, আমরা যখন বাংলাদেশ থেকে বিদেশে যাই, তখন কিন্তু আমাদের প্রথম কাজ থাকে বাংলাদেশকে আপফুল করা, এবং বাংলাদেশের প্রত্যেকটা বাংলাদেশি তখন প্রবাসী বাংলাদেশের একটা অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে। কারণ আমাদেরকে দেখে, আমাদের ব্যবহার দেখে সেই দেশের মানুষ কিন্তু বুঝতে পারবে যে বাংলাদেশের মানুষ কেমন। তো সেই ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা কিন্তু ভালো স্কুলে যাচ্ছে। আমেরিকাতে আমি কথা বলবো, কানাডার কথা উনি বলবেন, মালয়েশিয়ার কথা বলবেন, বাট আমি সেই ব্যাপারে শুনবো যে একদম পার্টিকুলারলি যদি আমি আপনার রিজিয়নে আমেরিকাতে সেখানে প্রবাসী বাংলাদেশিদের বর্তমান অবস্থা সেই সম্পর্কে শুনবো। তবে তার আগে আমি ফয়সাল আহমেদ চৌধুরী আপনার কাছে আসতে চাই। এই যে বর্তমান নির্বাচনকালীন যে একটা সময়, এবং একেবারেই আর মাত্র কয়েকদিনেরই অপেক্ষা বলতে হবে, তারপরেই তো নির্বাচন, সেখানে যারা বাংলাদেশি প্রবাসী আছেন কানাডায়, তারা আসলে কিভাবে স্বপ্ন দেখছেন বা প্রত্যাশা করছেন এই নির্বাচনকে ঘিরে? প্রথমেই গভীর শোক প্রকাশ করছি প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে, যে দেশনেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, যিনি ইন্তেকাল করেছেন। আমাদের জাতীয় ঐক্য, আমাদেরকে অত্যন্ত একটা উচ্চতার আসনে উনি বসিয়ে গিয়েছিলেন। আমরা বাংলাদেশি ক্যানাডিয়ান যারা আছি, আমরা একটা প্রিভিলেজ আমরা নেই ওইখানে। আমরা একসাথে বাংলাদেশ এবং কানাডার নাগরিক হিসাবে আমরা ভূমিকা রাখি।
এই ক্ষেত্রে আমরা আমাদের দেশকে আমরা সুষ্ঠুভাবে তোলার বারবার যথাযথ চেষ্টা করেছি। 1/11-এর পরে আপনারা সবাই জানেন কানাডাই প্রথম দেশ যেখান থেকে 62 জন পার্লামেন্ট মেম্বার তৎকালীন সময়ের সরকার প্রধানের কাছে করাহার চিঠি দিয়েছিলেন আমাদের নেত্রীকে কেন গ্রেফতার করা হয়েছিল এবং আমাদের নেতা তারেক রহমান সাহেবকে কেন নির্যাতন করা হয়েছিল এবং স্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলেন। কানাডাতে বাংলাদেশি যারা আছেন, কানাডা না, যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা আছেন, বাংলাদেশি যারা আছেন, তারা বাংলাদেশকে অত্যন্ত সুষ্ঠুভাবে রিপ্রেজেন্ট করেন। আমেরিকাতে এই যে আমার বামে যিনি বসে আছেন, উনি কিন্তু কংগ্রেস ইলেকশন উনি করেছিলেন, সিনেটের ইলেকশনে উনি দাঁড়িয়েছিলেন। সো এটা আমাদেরকে গৌরবান্বিত করেছে। আমিও ওইখানকার নির্বাচনী প্রসেসে আমিও বিভিন্ন সময় ছিলাম। এবং যখনই আপনি চিন্তা করবেন যে আমাদের দেশকে কারা রিপ্রেজেন্ট কখন কিভাবে করতেছে, তখনই আমার কাছে কিছু পিকচার চলে আসছে, যেহেতু আমি বাংলাদেশকে নিয়ে কাজ করতেছিলাম ওইখানে। আর এখানে ছিল এই যে গত 17টি বছর বাংলাদেশকে পৃথিবীর বুকে বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বে একটা স্বৈরশাসক এবং বাংলাদেশ একটা নিষ্ঠুর দেশ হিসাবে পরিচিত হয়েছে। এবং এই কাজগুলা খুব সুন্দরভাবে আমাদের ওইখানে যে সমস্ত হাই কমিশনার যেতেন তাদের কাজটাই ছিল বাংলাদেশকে বিকৃতভাবে, বাংলাদেশের মানুষের দলকে বিকৃতভাবে। আপনারা সবাই জানেন যে কানাডার মতো দেশ থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে বলেছিল একটা সন্ত্রাসী দল। এটার কারণ হয়েছিল হাসিনা এবং তার হাই কমিশন এটা মিথ্যা তথ্য দিয়ে এইগুলা বাংলাদেশকে এই কলঙ্ক বাংলাদেশের জন্য এনেছিল। কিন্তু আমরা বাংলাদেশি ক্যানাডিয়ান যারা ছিলাম এরা অত্যন্ত সুন্দরভাবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে বাংলাদেশের অরিজিনাল গণতান্ত্রিক দল এবং বাংলাদেশ যে এই দল বিশ্বে বাংলাদেশকে অত্যন্ত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে তারা আমরা তুলে ধরেছিলাম। সেই ভাবমূর্তি আপনারা তুলে চেষ্টা করেছেন। আপনি জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আমেরিকাতে গিয়েছিলেন তখন জিমি কার্টার ছিলেন প্রেসিডেন্ট, এবং জিমি কার্টারের মতো প্রেসিডেন্ট ওনাকে কিন্তু গিয়ে হোয়াইট হাউসের মেইন ডোর থেকে ওনাকে নিয়ে এসেছিল। নর্মালি এটা করে না, প্রেসিডেন্টরা বসে থাকে, অন্যরা যায় গিয়ে বলে স্যার আমি এসছি, আমি প্রেসিডেন্ট এই জামাইকার, আমি প্রেসিডেন্ট সুদানের, এই সমস্ত বলে আপনারা দেখবেন। কিন্তু প্রেসিডেন্ট যখন আবার ফিরে গেলেন করে আবার হেঁটে হেঁটে ওনাকে গাড়িতে তুলে দিয়েছিল। বাংলাদেশকে এই মাপে ওনারা নিয়েছিলেন। আমাদের ককাসের চেয়ারম্যান মারিয়ামিন না মন্ত্রী ছিল, তো উনি আপনার বাংলাদেশকে বেড়াতে এসেছিল বাংলাদেশে। তো বাংলাদেশে বেড়াতে আসার পরে আমাদের ম্যাডামের সাথে, তখন কিন্তু ম্যাডাম পাওয়ারে না, তখন গুলশান অফিসে উনি দেখা করতে গেছে, পুরো ক্যানাডিয়ান টিম নিয়ে গেছে। তখন গেছে, তো যাওয়ার পরে আমি যখন ওনার সাথে দেখা করতে গেছি যে আপনি গেলেন বাংলাদেশে, কি দেখলেন, নির্বাচন নিয়ে আপনারা কি চিন্তা করতেছেন, আমার সাথে আমাদের সেলিমা রহমানও উনিও ছিলেন, পার্লামেন্টের ক্লাবে আমরা বসছিলাম আলাপে। তখন আমাকে বলতেছে টেল মি ফয়সল ওয়ান থিং, আমাকে একটা কথা তুমি উত্তর দাও ফয়সল। কি বলছে যে ওয়ার ইজ বেগম জিয়া ফ্রম, শি ইজ রিয়েলি বাংলাদেশি, মানে উনি কি বাংলাদেশি, উনি কোথার থেকে এসছেন। ওই বলতেছে জিসাস শি ইজ সো গর্জিয়াস, মানে ওনাকে এমনভাবে এরা মূল্যায়ন করতো করে যে উনি কথা বলছেন, উনি যে করছেন এইটা আমাকে প্রেজেন্ট করতে ব্যক্তিগতভাবে ইমপ্রেসড হয়ে গেছে। তো এইগুলা বাংলাদেশকে এরা অনন্য এক আসনে ওনারা নিয়ে গেছেন। এবং আগামীতে আমরা দেখব আমাদের নেতা তারেক রহমান সাহেব ইনশাআল্লাহ আমরা শুনবো পুনরায় আবার নিয়ে আসবেন। আমি আসতে চাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাদুরুর রহমান আপনার কাছে। আমরা জানি যে মালয়েশিয়া বাংলাদেশ থেকে খুবই নিকটবর্তী একটা দেশ, এবং সেখানে অনেক প্রবাসী বাংলাদেশি, এমনকি যদি বলি যে মালয়েশিয়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাংলাদেশিদের একটা বড় ভূমিকা, যেটা মালয়েশিয়া গভর্নমেন্টও স্বীকার করে। এবং এখন তো মালয়েশিয়া ইজ আ এডুকেশন হাব, এবং সেটার কারণে অনেক বাংলাদেশি শিক্ষার্থীরাও সেখানে আছেন, পড়ালেখা করছেন, কাজ করছেন। সেইখানে এখন আপনার কাছে যদি জানতে চাই যে বর্তমানে বাংলাদেশিদের সেখানে যে অবস্থান, তাদের ভাবমূর্তি এবং তাদের প্রত্যাশার জায়গাটা। আমাদের এখানে প্রায় 12 থেকে 14 লাখের মতো বাঙালি আছেন। তো সেখানে টিচার, স্টুডেন্ট, ইঞ্জিনিয়ার, ডক্টর অনেক থাকে, কিন্তু অবৈধও আছে। হ্যাঁ, এবং সেখানে একটা বড় অংশ হচ্ছে সাধারণ শ্রমিক। এই সাধারণ শ্রমিকরা কিন্তু বেসিক্যালি আমরা যাদেরকে ডিফাইন করি প্রবাসী বাট রেমিটেন্স যোদ্ধা। তো এই মানুষগুলো যখন ওই দেশে যায় তারা তাদের জীবন যুদ্ধে নিজেরা কাজ করেন,
কাজ করে একটা নির্দিষ্ট পরিমাণের রেমিটেন্স তারা প্রত্যেক মাসে তার পরিবারের কাছে পাঠায়। তো এই কাজগুলো করতে গিয়ে সে কিন্তু তার স্বাভাবিক জীবনযাত্রার যে মান, একজন মানুষের স্বাভাবিকভাবে চলতে গিয়ে, ভালো থাকতে গিয়ে, ভালো খাইতে গিয়ে সে টাকা পয়সা কিন্তু খরচ করতে পারে না। তো সেইটা যখন সে করে তখন স্বভাবতই মালয়েশিয়া এবং মালয়েশিয়াতে যারা অবস্থান করে অন্যান্য দেশের যারা সিটিজেন তাদের কাছে হয়তো একটা ভিন্ন মেসেজ যেতে পারে যে বাংলাদেশিদের জীবনযাত্রা সবার জন্য এটা কিনা। আবার এই যে আমাদের একটা বড় অংশ থাকে টিচার্স বা স্টুডেন্ট বা প্রফেশনালরা, তাদের কিন্তু স্ট্যান্ডার্ড অফ লিভিং আরেকটা। যেমন আমি এক্সাম্পল হিসেবে আপনাকে বলতে পারি যে আমাদের একটা ইউনিভার্সিটি আছে, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, আপনিও পড়াশোনা করেছেন মালয়েশিয়াতে, আপনি জানেন সেখানে প্রায় 40 থেকে 50 জন টিচার আছেন যে অল অফ দেম আর পিএইচডি হোল্ডার। তো এই তাদেরকে কিন্তু আমরা সমাজে ওইভাবে পরিচিত করতে পারি না বা দেখাতে পারি না যে আমাদের এই বিশাল প্রফেশনালরা মালয়েশিয়াতে থাকেন। এছাড়াও সানওয়ে ইউনিভার্সিটি, মোনাশ, Yes, সানওয়ে ইউনিভার্সিটি, আরআইএমটি মোনাশ সহ আরো ইউনিভার্সিটি বড় বড় যেসব বিশ্ববিদ্যালয়গুলো এবং সেখানে ওখানে কিন্তু অনেক বাঙালি স্টুডেন্ট আছে, ভালো শিক্ষক হিসেবে। পড়াশোনা করছেন, ভালো অবস্থানে আছেন। কিন্তু আমরা যেটা হয় রেমিটেন্স যোদ্ধারা একটা কন্ট্রাক্টের মধ্যে যায়, অনেক সময় তারা বিভিন্নভাবে প্রতারিত হয়, কখনো এমপ্লয়ারের কাছ থেকে, কখনো মধ্যস্বত্বভোগী মানুষদের কাছ থেকে, হাই কমিশন থেকে অনেক সময় তারা পর্যাপ্ত সাহায্য সহযোগিতা পায় না, ফলে তারা ইল্লিগাল হয়ে যায়, যেটা আপনি অবৈধ হয়ে যায়। তো অবৈধ থাকা অবস্থায় মালয়েশিয়ান সরকারের কিছু আইনের জাতাকলে বা ফেরায় পড়ে তারা অনেক সময় কষ্ট করে। এই সব কিছু মিলে শ্রমিকদের যে স্বাভাবিক জীবনযাত্রা আর মান এবং উন্নত বিশ্বের আমাদের প্রবাসীদের যে জীবনযাত্রার মান, সেখানে একটা ফারাক থাকে। আর ভাবমূর্তির প্রশ্ন যদি আসে তাহলে আমরা তো সংগ্রামীর জাতি, যুদ্ধ করে দেশের স্বাধীনতা আমরা অর্জন করেছি। বিভিন্ন সময় বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব যখনই কেউ হরণ করার চেষ্টা করছে তার বিরুদ্ধে প্রবাসীরা একযোগে গর্জে উঠেছে। এই একযোগে গর্জে ওঠার সময় আমরা হয়তো অনেক সময় ডেমনস্ট্রেশন করেছি। যেমন এবারের জুলাই আন্দোলনের সময় আপনারা জানেন যে আরব আমিরাতে আমাদের প্রায় 300-350 বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, কারণ আন্দোলন করতে গিয়ে তারা মাঠে নেমেছে কিন্তু একই সময় তারা ওই দেশের আইন ভঙ্গ করেছে। সুতরাং আমরা বাংলাদেশিরা যারা ওই দেশে থাকি, প্রত্যেকটা দেশের আইন মেনে আমাদেরকে চলতে হয়, আইন মেনে আমাদেরকে রাজনীতি করতে হয়, আইন মেনে আমাদেরকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে হয়। তো সেই জন্য এবং সাথে দেশের ভাবমূর্তিটা ভাবমূর্তি, হ্যাঁ সেটাই আমি বলছি যে ভাবমূর্তি লক্ষ্য রক্ষা রাখতে করতে গেলে আমরা যে আন্দোলনটা করলাম এবার, যেমন রেমিটেন্সকে আমরা বন্ধ করে দিলাম, এটা তো বাংলাদেশের আইন, মালয়েশিয়ার আইন দুটোর থেকেই কিন্তু আমরা আইন ভঙ্গ করেছিলাম। বাট ওই রেমিটেন্স শাটডাউন করার ফলে আমাদের আন্দোলনটাকে যে ত্বরান্বিত হলো, এই জুলাই আন্দোলনটা, সেই আন্দোলনটা কিন্তু আমরা করতে পারতাম না। হয়তোবা সাময়িক ক্ষেত্রে দেখতে এটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো, কিন্তু সেই ভাবমূর্তি রক্ষা করতে গিয়ে আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে যদি আমরা রক্ষা করতে না পারি, আমরা এত কষ্ট করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছি দেশকে ভালো রাখার জন্যে, দেশের মানুষকে ভালো রাখার জন্যে, জনগণকে ভালো রাখার জন্য, আমার পরিবারকে ভালো রাখার জন্যে, কিন্তু আমি যদি দিন শেষে দেখি তারা কেউ ভালো নেই, আমার রাষ্ট্র ভালো নেই, রাষ্ট্রের জনগণ ভালো নেই, তাকে ভালো রাখার জন্য কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে বর্তায়। আমরা যারা দেশে থাকতে রাজনীতি করেছি বা ওখানে থেকেও রাজনীতি করছি, তার তো তখন দায়িত্বের মধ্যে বর্তায়। সুতরাং কখনো কখনো কিছুটা ভাবমূর্তি নষ্ট হয়। আবার আমরা যখন সাকসেস হই, আমাদের দেশনেত্রীর এই প্রয়াণের পর সারা পৃথিবীতে বিশ্বব্যাপী যে সম্মান, বাংলাদেশের মানুষ যে সম্মান তাকে দেখিয়েছেন, তার জানা যায় বা তার পরবর্তী সুখ প্রকাশ করে, সেই জায়গায় কিন্তু প্রমাণ হয় যে আমরা যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য যে আন্দোলন করেছি, দেশনেত্রীর ডাকে যে উনি বলেছেন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, আমরা দেশে আসলাম সবাই একসাথে একভাবে আমাদের নেতাকে সাদর সম্বর্ধনা জানানোর জন্যে, যে উনি 17 বছর পরে ওনার নেতৃত্বে বাংলাদেশের এত বড় একটা সাকসেস, এই গণতন্ত্র উদ্ধারের এই যে বিজয় হলো জুলাইয়ের, আমরা সেটাকে আনন্দ উপভোগ করতে এসেছিলাম, ওনাকে স্বাগতম জানাতে এসেছিলাম। কিন্তু এসে 5 দিনের মাথায় আমরা কিন্তু এই শোকাবহ জীবন আমরা এখন এই মুহূর্তে সবাই প্রকাশ করছি বা সবাই অনুভব করছি। সেই জায়গাতে আমরা অনেক সময় এই আমাদের ভাবমূর্তি রক্ষা করতে গিয়ে আমাদের দায়িত্ব থেকে আমরা সরে যেতে পারি। সেই জন্য আমরা যেটা করেছি, দেশকে ভালোবাসি, বাংলাদেশকে আমরা ভালোবাসি, বিদেশে থাকলেও বাংলাদেশি আমাদের মধ্যে, বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের হচ্ছে আদর্শ। আমরা দেশের জন্যে যে কোনো অবস্থানে থেকেও রাজনীতির কারণে
দেশের ভালোবাসার কারণে, দেশপ্রেমের কারণে হয়তোবা কিছুটা ভাবমূর্তি নষ্ট হয়। শাব্দিক অর্থে যখন আমরা দেখি দেশ মুক্তি তবে হচ্ছে, এখন যখন আসলে নতুন করে আমরা একটা নির্বাচনের দিকে তাকিয়ে আছি, 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এবং সেটাকে কেন্দ্র করে সারা পৃথিবী বোধহয় যারা বাংলাদেশকে নিয়ে ভাবেন তারা কিন্তু তাকিয়ে আছে। সেখানে আসলে কিভাবে আপনারা, যদি মালয়েশিয়ার প্রবাসীর কথা আমি জানতে চাই, নিশ্চয়ই শুনবো সে ব্যাপারে, তবে আবার আসতে চাই গিয়াস আহমেদ আপনার কাছে। আমরা জানি যে আসলে আমেরিকাতে এখন বাংলাদেশিদের যথেষ্ট শক্ত অবস্থান, বিভিন্ন স্টেটে অনেক বড় বড় কর্মযজ্ঞের সাথে বাঙালিরা সেখানে যথেষ্ট সুনামের সাথে ভূমিকা রাখছে। সেখানে একটু আমি জানতে চাই আসলে বর্তমানে আমেরিকাতে এই যে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার যখন ক্ষমতায় এসেছেন, বিভিন্নভাবে শুধু বাংলাদেশি না, সারা পৃথিবী থেকে যারা অভিবাসী অবৈধভাবে ছিলেন এখনও আছেন, সেটার ব্যাপারে একেবারে জিরো টলারেন্স দেখাচ্ছেন। সেসব নিয়ে আসলে যারা বাংলাদেশি আছেন, হয়তো যাদের বৈধতা নিয়ে এখনও নানা রকমের প্রশ্ন আছে, সেই ব্যাপারে আমি একটু শুনতে চাই আপনাদের কাছে। ধন্যবাদ। আমেরিকাতে যেহেতু আমেরিকাতে মানুষ, আমাদের ছেলেমেয়েরা থাকে, আমাদের ওখানে একটা সিটিজেনশিপ নেওয়া বা গ্রিন কার্ড নেওয়ার স্থায়ীভাবে থাকবার একটা সুযোগ আছে, সেই কারণে ল্যান্ড অফ ইমিগ্র্যান্ট। তো সেই কারণে সেখানে আমাদের প্রচুর যারা বাংলাদেশে থাকে তারা সবাই ছেলেমেয়েরা ভালো স্কুলে যায়, ভালো ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, এবং এটা কিন্তু আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু এখন হোয়াইট হাউসে কাজ করে, ক্যাপিটাল হিলে, বিভিন্ন কংগ্রেসম্যানের অফিসে, গভর্নরের অফিসে, ইভেন মেয়রের অফিসে। আমি যখন 22 বছর আগে নিউ ইয়র্ক স্টেট সিনেটর হিসেবে ইলেকশন করেছিলাম, তখন আমাদের কোনো মুসলিম আমেরিকান, মানে বাংলাদেশে তো দূরের কথা, মুসলিম আমেরিকান কোনো ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ ছিল না আমেরিকাতে। এখন এই 22 বছর পরে দেখেন, এখন আমাদের মোর দেন 100 মানে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ আমাদের মেয়র আছে এখন বিভিন্ন আমি যদি আরেকটা প্রশ্ন জুড়ে দিই যে মামদানি যে মেয়র, মানে তার যে তিনি ওথ নিলেন মাত্র একদিন আগে, আমরা দেখেছি 2 দিন আগে, এইটা আসলে বাংলাদেশিদের ক্ষেত্রে কতখানি পজিটিভ হবে বলে আপনি মনে করেন? সুন্দর প্রশ্ন করেছেন। আমি ক্যাম্পেইন কমিটি ছিলাম মামদানির। এবার বাংলাদেশিরা মানে সব ম্যাক্সিমাম বাংলাদেশি তাকে সমর্থন দিয়েছে। বড় কথা হলো যে ভোট কাস্ট করা, মানে আমাদের অনেক আছে বাংলাদেশিরা ভোট দিতে যায় না, কিন্তু এই মামদানির কারণে আমরা অনেকেই এবার ভোট আমরা দিয়েছি, মানে আমাদের লোকজন দিয়েছে, মুসলিম ভোটগুলি কাস্ট হয়েছে। মামদানি এমন একটা ক্যারিজমেটিক লিডার, সে আমাদের ছেলে মেয়েদেরকে ইনভলভ করে ফেলছে। আমাদের মেয়েরাও ছেলেরাও এখন এবার তাকে সমর্থন দিয়েছে, ভোট দিয়েছে এবং তার ক্যাম্পেইন করেছে। তো সেই ক্ষেত্রে এটা একটা পজিটিভ সাইড। আর একটা হলো যে আমাদের যে ভাবমূর্তি, আমার ছেলে মেয়েরাও যখন বাংলাদেশে যদি বাংলাদেশে যখন কিছু একটা ঘটে, মানে খারাপ কিছু ঘটে, এটা কিন্তু আবার সঙ্গে সঙ্গে কিন্তু সারা বিশ্বে এটা চলেই যায়। আমাদের ছেলেমেয়েরা কিন্তু ওই বিগত যে স্বৈরশাসক বা ফ্যাসিস্ট সরকারের যে কার্যকলাপ, এগুলো কিন্তু তারা জানে, এবং জানার পরে তাদের কলিগরা জানে, তাদের স্টুডেন্ট ফ্রেন্ডরা জানে। তো এটা কিন্তু আমাদের জন্য খুব ভাবমূর্তি নষ্ট করেছে এই স্বৈরশাসক থাকবার কারণে। সেই কারণে আমরা সবসময় যারা বিদেশে থাকি, আমরা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই, এবং সেই হিসেবে আমরা কাজ করেছি। দেখেন বিগত দিনের আওয়ামী লীগ এত খারাপ কাজ করেছে যে, যেটা আমাদের ফয়সাল ভাই বললেন যে বিএনপিকে টেররিস্ট মানে একটা সংগঠন হিসেবে মানে চিহ্নিত করবার জন্য বাংলাদেশকে তারা একটা টেররিস্ট কান্ট্রি হিসেবে তারা রিপ্রেজেন্ট করেছে বিদেশে। এবং আমার বাসায়, যেহেতু আমি ওখানে বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা এবং শেখ হাসিনার বিরুদ্ধে সবসময় সোচ্চার, আমার বাসায়ও FBI পাঠিয়েছে এই কনসুলেটকে ইউজ করে। তারা কিন্তু এম্বাসি ইউজ করতো, এবং FBI যায় যখন দেখলো। আপনি যেটা বললেন, আমি এই সূত্রে যদি ফয়সাল আহমেদ চৌধুরী আপনার কাছে আসি, এই যে আসলে দেশের ভাবমূর্তি মানে গড়ে তোলার থেকে আমরা আরেকটা দেশে যারা আছেন প্রবাসী বাংলাদেশি, তাদের হয়তো কোনো কারণে সেখানে দলীয় বা রাজনৈতিক বিভেদের জায়গা থেকে দেশ এবং সেই ব্যক্তিকে, তার ওইখানে একটা সামাজিক অবস্থান, তার যে একটা সুন্দর জীবন, সেটাতে আমরা আঙুল তুলি। এই জায়গায় আসলে একজন বাংলাদেশি হিসেবে আপনার অনুভূতির কথা জানতে চাই, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে আপনি কানাডায় আছেন। আমরা কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করি। উই আর দ্য অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ, অর উই আর দ্য হাই কমিশনার অফ বাংলাদেশ। আমরা এইভাবে চিন্তা করি, কিন্তু লাস্ট গভর্নমেন্ট আমাদের প্রতিটি পদক্ষেপই তো সেখানে দেশকে লাস্ট গভর্নমেন্ট চাইছে যে আমাদেরকে হেয় করার জন্য, আমাদেরকে সন্ত্রাসী বানানোর জন্য, আমাদেরকে ছোটো করার জন্য। কিন্তু যেহেতু ওইখানে গণতান্ত্রিক পরিবেশ, আপনার ইউ হ্যাভ ফ্রি টু এক্সপ্রেস ইয়োর সেলফ, আপনার
অপিনিয়ন আপনি জানাতে পারবেন, আপনার আপনি কি চান জানাতে পারবেন। উই ম্যাট সেভারেল টাইম উইথ দ্য ডিগনিটারি পারসন অফ ফরেন অ্যাফেয়ার্স। এই যে আমার ছেলে ফিনান্সিয়াল সেক্টরে কাজ করে, তো এরা কিন্তু পলিটিক্সে আসে না, বাট দে নোজ এভরিথিং। তো ওই যে আপনাদের লুণ্ঠনগুলা এরা জানতো, এগুলো আইসা মানে বলতো যে মানে কি হচ্ছে বাংলাদেশে, মানে এরা এগুলো দেখতো, এরা এগুলো বুঝতো, অনুভব করতো যে বাংলাদেশের ইনকামটা কি, বাংলাদেশের এত লোক এই কীভাবে কি করা যায়। ওরা আসতো, আমাদের সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন আসবে বাংলাদেশে যদি আমরা ওইভাবে একটা পরিবেশ তৈরি করতে পারি। আমরা যদি দেখি যে 5ই আগস্ট পরবর্তী যে একটা অস্থির সময়ের মধ্য দিয়ে আসলে আমরা যাচ্ছি, সেখানে কিন্তু ভিসা রেশিও, সেটা স্টুডেন্ট হোক বা অন্যান্য ক্ষেত্রে যে কোনো ক্যাটাগরিতেই হোক, ভিসা রেশিও কিন্তু আমেরিকা, ইউরোপ, কানাডা, মালয়েশিয়া, এমনকি থাইল্যান্ড আমাদের একেবারে নিকটবর্তী দেশ, সেখানে চিকিৎসা সহ বিভিন্ন মানুষ বেড়াতে যাওয়া, এমনকি ট্যুরিজমের জন্য অনেক মানে ভিসা হার কিন্তু অনেক কমে গেছে। আমেরিকার ব্যাপারটা হলো আমেরিকান গভর্নমেন্ট, এভরি গভর্নমেন্ট দে হ্যাভ দেয়ার ওন পলিসি, ওরা পলিসি তাদের মেনটেন করে। এই যে গভর্নমেন্ট, ট্রাম্প গভর্নমেন্ট যেটা, ওর প্রশাসনের ইয়েটা হলো ভিসা সংকুচিত করা, এটা সংকোচন করবে। আমাদের প্রিভিয়াস যে প্রাইম মিনিস্টার ছিল জাস্টিন ট্রুডোর পলিসি ছিল ইমিগ্রেন্টকে নিয়ে আসা। এখন মার্ক কার্নি নিউ প্রাইম মিনিস্টার, ওর পলিসিটা হলো ইমিগ্রেন্টকে ভিসাটা কম করে দেওয়া। সুতরাং এভরি গভর্নমেন্ট দে হ্যাভ দেয়ার ওন পলিসি, ওরা ওদের পলিসি মতো কাজ করে। ওরা দেখে দেশের ইন্টারেস্টটা কী, যে আমার দেশে কত লোক লাগবে। কিন্তু আমেরিকা এবং কানাডা এটা হলো অধিবাসীদের দেশ, ইমিগ্রেন্টদের দেশ। আমেরিকার কনস্টিটিউশনে লেখা, প্রথম লেখা হলো উই ট্রাস্ট অন গড, সেকেন্ড এটা হলো ল্যান্ড অফ রিফিউজিস, সেকেন্ড লাইনটা ওদের কনস্টিটিউশনে লেখা। কিন্তু আমাদের 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 একটা চার্টার অফ রাইট আছে, আমাদের কনস্টিটিউশনে চার্টার অফ রাইট, ক্যানাডিয়ান কনস্টিটিউশন। এই রাইটের মধ্যে অন্যতম রাইট হলো আপনি আপনার ফ্যামিলির সাথে রিউনিয়ন হতে পারবেন, আপনার ফ্যামিলির সাথে আপনি এটা একটা, এবং আপনার হেরিটেজ যেগুলো এইখান থেকে নিয়ে যাচ্ছেন, বাংলায় কথা বলবেন, বাংলায় আপনি গান করতে পারবেন, বাংলায় আপনার যে সংস্কৃতি যেটা ওইটা আপনার কিপ করতে মানে প্রিজার্ভ করার ক্ষমতা আপনার সংবিধান দিয়ে দিছে। এই অনুযায়ী বাংলাদেশি যারা কানাডাতে আছেন তাদের, বিশেষ করে আমাদের এখন সেকেন্ড জেনারেশন হয়েছে, দেয়ারও মানে অনেকে ভালো করতেছে, ছেলেরা মেয়েরা ওয়েল এডুকেটেড, এখানে ধরেন এবং একদম মেইনস্ট্রিমের সাথে আছে। একটা জিনিস আপনাদেরকে, আমাদের এখানে একটা ধারণা হইলো সরকারি জব মানে বিরাট কিছু, বাট আমেরিকা, কানাডা, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা ম্যাটার না। যেটা আমাদের এখানে এটা নিয়ে অনেকেই অনেক রকমের আসলে তর্ক বিতর্ক করে যে কেন বাংলাদেশে সরকারি মানে চাকরির প্রতি এত বেশি আগ্রহ। না, এখানে এই যে যেগুলা আপনার সরকারি চাকরি হলে অনেক কিছু করা যায়, আপনার অপব্যয় করা যায়, এগুলাতে অন্য টাকা কামানো করা যায়, এগুলো আসলে মানে দীর্ঘ আসলে আলোচনার ব্যাপার। তবে আমরা জেনে খুবই আনন্দিত হলাম যে না, বাংলাদেশিরা প্রবাসী যারা আছেন সেখানে তাদের যে অবস্থা, কিন্তু সেই সাথে আপনারা যেভাবে বাংলাদেশকে তুলে ধরছেন, এটা অবশ্যই আমাদের জন্য অনেক পজিটিভ একটা ব্যাপার। আমি একদম শেষের দিকে চলে এসেছি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাদুরুর রহমান, আপনার কাছে আসতে চাই। এই যে আসলে আপনি যে কথাগুলো বললেন যে অনেক সময় অনেক নিয়ম ভাঙতে হয়, এবং তারপরে যখন এখন একটা নতুন অবস্থা তৈরি হয়েছে, এবং আমরা দেখেছি যে যারা ওইখানে আছে, একটা মালয়েশিয়ান পপুলেশনের একটা বড় অংশই কিন্তু বাংলাদেশি। সেই তুলনায় যদি আবার আমরা দেখি যে সেখানে যে ভারতীয় বংশোদ্ভূত যারা আছে বা ভারতীয় যারা ওখানে কাজ করছেন, তাদের অবস্থান কিন্তু আমাদের থেকে বেশ মানে অনেক ভালো, এবং কাজ করার সুযোগ পাওয়ার ক্ষেত্রে বাঙালিরা বেশ অনেকটা পিছিয়ে, যদি মেইন স্ট্রিমের কথা বলি। এই সম্পর্কে যদি আপনি একটু বলেন যে এই জায়গাটা আসলে বাংলাদেশিদের কোনো পার্টিকুলার জায়গায় কোনো গ্যাপ আছে কিনা। না, গ্যাপ তো সেটা একটা ঐতিহাসিকভাবে ওরা তো অনেক আগে শুরু করেছিল। ইন্ডিয়ার বা অন্যান্য দেশে যারা আমেরিকা বা এই সমস্ত ইউরোপের বড় বড় দেশে গিয়ে কাজ করেছে, সেখানে তারা অনেক আগে, আমরা তো স্বাধীনতার পরে বাংলাদেশিরা গিয়েছেন এখানে। এবং এখন তো একটু আগে আমাদের গিয়াস ভাই বললেন, ওনারা বললেন যে আমাদের অনেক বাঙালি তারা মেম্বার পার্লামেন্ট হয়েছেন, মেয়র হয়েছেন। তো আমাদের কিন্তু ডে বাই ডে আমাদের বাংলাদেশিরা অনেক ভালো ভালো জায়গায় তাদের অবস্থান করছেন। কিন্তু একটা ক্রাইসিসে আমরা পড়ছি, যারা সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন যারা আসতেছেন, তারা কিন্তু
বাংলাদেশ নিয়ে বা বাংলাদেশে আসার ক্ষেত্রে তাদের কিছু প্রতিবন্ধকতা আছে বা ইচ্ছা মানে শক্তি, বাংলাদেশ বিমুখতা হ্যাঁ, আছে। সেটাকে আমাদের ঠিক করতে হবে। আমরা যেটা 17 বছর পারিনি, রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা অনেক কিছু করেছেন, যেখানে আমরাই আসতে পারিনি বাংলাদেশে, বা আমাদের জেনারেশনরা আসতে পারেন নাই। বাংলাদেশকে নেগেটিভ ব্র্যান্ডিং করা হয়েছে সারা পৃথিবীতে। এখন এই যে আমাদের পরিবর্তনটা হলো জুলাই বিপ্লবের পরে, আমাদের পার্টির চেয়ারম্যান সাহেব উনি এই দেশটাকে, বাংলাদেশটাকে বিশ্বের মধ্যে একটা রোল মডেল করার জন্য কোনো স্বপ্ন না, পরিকল্পনা উনি করে এসেছেন। আমরা বিভিন্ন দেশে প্রবাসীরা গিয়ে অবৈধ হয়ে যায় বা অবৈধভাবে যায়, যেটা আপনি জিজ্ঞেস করেছেন যে কেন ভিসার পরিমাণ কমে যাচ্ছে কেন, এর মেইন কারণ হচ্ছে যে আমরা বাংলাদেশিরা যেহেতু ভাগ্য উন্নয়নের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য বাইরে যায়, তারা সোশ্যাল ভিজিটে গিয়ে ওখানে থেকে যায়, অবৈধ হয়ে যায়। এই যে ভায়োলেশন অফ ইমিগ্রেশন ল ওই দেশের, এটার কারণেই কিন্তু ভিসাগুলো কমে যায়। তারা একটু স্ক্রুটিনিং করতে চায়, দেখতে চায় যে সত্যিকার অর্থেই সে ইয়া কিনা, ভিজিটর কিনা। তো ওই জায়গাগুলো আমাদের চেয়ারম্যান সাহেব যেটা আইডিয়া নিয়ে আসছেন, সেটা হচ্ছে যে আমরা যারা বাইরে যাচ্ছেন, বিশেষ করে শ্রমিকরা, তারা যেন বৈধভাবে যায়, কোনো টাকা পয়সা খরচ না করতে হয়, এবং প্রপারলি বৈধভাবে থাকেন এবং বৈধভাবে ফেরত আসেন। এবং ফেরত আসার পরেও বাংলাদেশে এসে সে যেন আবার বিদেশে না যাওয়ার জন্য চিন্তা করেন। আমরা তার জন্য কর্মব্যবস্থা তৈরি করব বাংলাদেশে, এরকম একটা ব্যাপক পরিকল্পনা উনি করেছেন। আর আমাদের এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়িত হয়, তাহলে কিন্তু আমাদের প্রবাসীরা অবৈধভাবে বিদেশে দীর্ঘদিন থাকার চেষ্টা করবে না। আর যারা স্থায়ীভাবে আছেন, তার একটা বড় অংশই হচ্ছে মিডল ইস্টের বা এই মালয়েশিয়াতে নয়, এটা কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, আমেরিকা, কানাডা, ইউরোপে, কারণ ওখানে তাদের বেটার লাইফ পায়, বেটার, কিন্তু তারা এবং সেই সাথে তো সেখানে এবং তাদেরকেও বাংলাদেশে মাইগ্রেট করার সুযোগটা থাকে তাদেরকে বাংলাদেশে আনার জন্য। যেই যে আমাদের এত স্কলাররা আছেন বিভিন্ন জন বিভিন্ন জায়গায় অনেক সাকসেসফুল, তারা যদি বাংলাদেশে ফিরে এসে আইটি সেক্টর বলেন, ফাইন্যান্সিয়াল সেক্টর বলেন, তারা কিন্তু তাদের যে অর্জিত জ্ঞান, বিদেশে অর্জিত জ্ঞান, শিক্ষা এবং তাদের যে অর্থনৈতিক অবস্থা সবকিছু। অনেক ধন্যবাদ, বাংলাদেশে চমৎকার করে বলেছেন। এবং আমরা প্রত্যাশা করি যে যেভাবে আপনারা আসলে নিজেদেরকে গড়ে তুলেছেন এবং আরও প্রবাসী বাংলাদেশি যারা আছে বিভিন্ন দেশে, তারা যেভাবে আসলে বাংলাদেশের ভাবমূর্তিকে সবসময় উচ্চে তুলে ধরতে চেষ্টা করেছেন, নিশ্চয়ই আপনারা একইভাবে সামনেও কাজ করবেন। অনেক ধন্যবাদ আমাদের আজকে এসে আমাদের রাউন্ড টেবিলে সময় দেওয়ার জন্য। দর্শক, সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে। আপনারা সবসময় যেভাবে চ্যানেলের সাথে আছেন, সবসময় থাকবেন আমাদের সব আয়োজনের সাথে।